দুদকের নামে হুমকি দিয়ে আমলা, নেতা, শিল্পপতিদের কাছ থেকে অর্থ আদায়। সারা দেশে সক্রিয় অন্তত 10টি প্রতারক চক্র। সাত মাসে করোনা টিকা পেয়েছে 1.5 কোটি মানুষ। মজুদ ও গণটিকাদানের গতি বাড়ানোর তাগিদ। ডুবোচরে বদলেছে পদ্মার স্রোতের গতি প্রকৃতি। সেতুর পিলারে ধাক্কার কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। করোনায় বিশ্বজুড়ে পর্যটন খাতের ক্ষতি $4 লাখ কোটি। ক্ষতি কিছুটা কাটাতে সময় লাগবে আরও 2 বছর। নব্বই দিনেই কাবুলের দখল নিতে পারে তালেবান, বলছে যুক্তরাষ্ট্র। সতর্ক নজর ঢাকার, পট পরিবর্তন বিবেচনা করে সিদ্ধান্ত। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজুতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। দুর্নীতি দমন কমিশনের নামে আমলা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, শিল্পপতি সহ বিভিন্ন পেশার লোকজনকে হুমকি দিয়ে চাঁদাবাজি করেছে কয়েকটি প্রতারক চক্র। প্রতিদিন এই ধরনের একাধিক অভিযোগ পাচ্ছে দুদক। গত 4 বছরে 1 ডজন প্রতারককে গ্রেপ্তার করেছে দুদকের গোয়েন্দারা। সাবেক কমিশনার আমিনুল ইসলামের প্যাডে চিঠি লিখে দুদকের ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন চাইতেন নজরুল ইসলাম ওরফে নাইম। পরে 2019 সালের এপ্রিলে আরেক ভুয়া কর্মকর্তা খোরশেদ আলম সহ হাতে নাতে গ্রেপ্তার হন তিনি। কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে আবার শুরু করেন একই কাজ। 2020 সালের আগস্টে আবার আরেক ভুয়া কর্মকর্তা মোসাব্বির সহ গ্রেপ্তার হয়ে পরে জামিন পান। তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। 2021 সালের 12 জুলাই স্ত্রীসহ একই অভিযোগে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হন নজরুল ইসলাম। শুধু নজরুল নন, মাসে এরকম অন্তত অর্ধশত অভিযোগ পাচ্ছেন দুদকের গোয়েন্দারা। এরই মধ্যে 10টি প্রতারক চক্রের খোঁজে মাঠে নেমেছেন তারা। দাবি করেন যে তারা দুদকের কর্মকর্তা এবং তাদের কাছে তদন্ত এবং অনুসন্ধান কাজ চলমান রয়েছে। এই গ্রুপটি তাদের কাছে এমনও দাবি করেন যে তারা যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে তারা তাদেরকে সহযোগিতা করতে পারেন এবং সেক্ষেত্রে তারা টাকা পয়সাও দাবি করেন। সোমবার এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভুয়া পরিচয়পত্র সহ গ্রেপ্তার হন জাহাঙ্গীর হোসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এবং আইনের কাছে সোপর্দ করা হয়েছে। সর্বশেষ বুধবার দুদকেরই এক সাবেক সচিবের ব্যবসায়ী আত্মীয়ের কাছে দুদকের কর্মকর্তার নামে কেউ ঘুষ চেয়েছে বলে অভিযোগ আসে। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে করোনার টিকা পেয়েছে 1.5 কোটি মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় 9%। 7 মাসের এই অর্জনকে স্বাস্থ্য বিভাগ বড় করে দেখলেও বিশেষজ্ঞ অনেকের কাছেই অসন্তোষজনক। বলছেন, টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক পিছিয়ে বাংলাদেশ। দ্রুত টিকার মজুদ ও গণটিকার গতি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। ঘটা করে টিকা দেয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। ভরসা ছিল ভারতের সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার উপর। 1 কোটি 2 লাখ ডোজের পর থেমে যায় টিকা আসা, দেখা দেয় অনিশ্চয়তা। এরপর অনেক দেন দরবার করে চীন, যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স থেকে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে এসেছে প্রায় 3 কোটি, যা দিয়ে আবার শুরু হয় গণটিকা। টিকার জন্য সুরক্ষায় এরই মধ্যে নিবন্ধন ছাড়িয়েছে 3 কোটি। গত 5 দিনেই নিবন্ধন করেছেন 1 কোটির বেশি মানুষ। আর শনিবার সারা দেশে গণটিকা শুরুর পর টিকা পেয়েছে 50 লাখের বেশি। এ নিয়ে 7 মাসে টিকা গ্রহীতার সংখ্যা 7 কোটি ছাড়ালো। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে 2 কোটির বেশি। স্বাস্থ্য অধিদপ্তর গণটিকা কর্মসূচিটির আয়োজন করেছে এবং এই টিকা কর্মসূচিতে কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, পুরুষ মহিলা নির্বিশেষে। এবং যারা পঞ্চাশোর্ধ্ব, যারা প্রতিবন্ধী, যারা পিছিয়ে আছেন, তারা কিন্তু বিপুল উৎসাহ নিয়ে টিকাটি গ্রহণ করেছেন। বিশেষজ্ঞরা বলছেন, আগেভাগে টিকাদান শুরু হলেও এখন অনেক পিছিয়ে
বাংলাদেশ, যে কারণে ধুঁকতে হচ্ছে করোনা মোকাবিলায়। যে 1,60,00,000 টিকা দেওয়া হয়েছে, এগুলো দেওয়া উচিত ছিল হচ্ছে 60 বছরের 50 বছরের বেশি বয়সী লোকদের আর হচ্ছে ফ্রন্টলাইন ফাইটারদের, আর কারো কোনো টিকা এখন দেওয়া হলো না। এই যে 30-40 বছর বয়সী মানুষদের টিকাগুলো দেওয়া হয়েছে, এগুলো দেওয়া উচিত ছিল আরো পরে, প্রথম 7 মাস, এবং 7 মাস হিসাবে এটা অনেক অল্প টিকা। বিষয়টি উপলব্ধি করেছে স্বাস্থ্য বিভাগও, তাই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতে এসে কেন্দ্র চেঞ্জ করাটা, এটা এখন পর্যন্ত আমরা নির্দেশনা পাইনি, কিন্তু ঢাকার ভিতরে করার একটা পসিবিলিটি আছে, আমরা নির্দেশনা পেয়েছি যে করা যাবে। আগামী বছরের মধ্যে দেশের ৮০% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরও 17,70,000 করোনার টিকা দেশে এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা 7:30টায় টিকা বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মঙ্গলবারও কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের 17 লাখ ডোজ টিকা ঢাকায় আসে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, 15ই আগস্টের মধ্যে দেশে 54 লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে 34 লাখ এবং চীন থেকে কেনা 10 লাখ টিকা আসবে। এছাড়া আরও 10 লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। টিকা নিতে মানুষের আগ্রহ বাড়লেও আজ শেষ হচ্ছে মডার্নার প্রথম ডোজের টিকা প্রদান। সকাল থেকেই ভিড় রয়েছে রাজধানীর নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে। গণটিকা কেন্দ্রগুলোতেও রয়েছে ভিড়। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী বিপ্রজিৎ চন্দ, যাব তার কাছে। বিপ্রজিৎ, এই মুহূর্তে ঢাকা মেডিকেলের টিকা দান কর্মসূচি কি পর্যায়ে রয়েছে? আজকে থেকে তো মডার্নার টিকা দেয়া শেষ হচ্ছে প্রথম ডোজ। আগামীকাল থেকে কোন কোম্পানির টিকা দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আর যারা টিকা নিতে আসছেন তারা কোনো অভিযোগ করেছে কিনা? আমি কিছুক্ষণ আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। কিছুক্ষণ আগেই হুট করে আমার কাছে তথ্য আসে যে আজিমপুর মাতৃসদনে যারা মডার্নার দ্বিতীয় ডোজের ডেট যাদের ছিল তাদেরকে টিকা দেওয়া হচ্ছে না, এখানে একটি বিশৃঙ্খলা তৈরি হয়েছে। তারপর আমি এখানে সেই বিষয়টির আসলে সত্যতা দেখতে পাই। এখানে যাদেরকে দেখছেন এরা আসলে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নেবার ডেট কিন্তু আজকে পেয়েছেন, এবং গতকাল আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যেমনটি কথা বলে জানতে পেরেছি যে মডার্নার প্রথম ডোজ আজকের পর শেষ হয়ে গেলেও যারা এর আগে প্রথম ডোজের টিকা পেয়েছেন তারা কিন্তু দ্বিতীয় ডোজের টিকা পাবেন, এবং সেটি তাদের সময় মতো ডেট অনুযায়ী সেই টিকাটি দেয়া হবে। কিন্তু এখানে আসবার পর কিন্তু আমরা যেটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে আজকে তাদের টিকা দেওয়ার ডেট থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই হাসপাতালে এখন পর্যন্ত মডার্নার টিকা এসে পৌঁছায়নি। আর না পৌঁছাবার কারণে কিন্তু তারা আজ মডার্নার দ্বিতীয় ডোজ কিন্তু দিতে পারছেন না। আর এর পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে টিকা নিতে এসেছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন, কিছুটা বিশৃঙ্খলাও তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে। তারা বলছেন তারা কেউ অফিস ফেলে এসেছেন, কেউ বাসার কাজ ফেলে এসেছেন টিকা দিতে, কেউ 2 থেকে 3 দিন অপেক্ষা করেও আসলে টিকা দিতে পারেননি, এমন ঘটনাও ঘটেছে। স্বাস্থ্য দপ্তরের সাথে আমরা এ বিষয়ে কথা বলেছিলাম। তারা বলেছিলেন যে মডার্নার টিকার পর্যাপ্ত ডোজ নিশ্চিত করেই প্রথম ডোজের টিকাটি অফ করা হচ্ছে, কিন্তু আজকে যাদের মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দেবার কথা ছিল তারা টিকা না পাওয়ায় এখানে এই বিশৃঙ্খলা বা ভোগান্তির জায়গাটি তৈরি হয়েছে। এখানে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে আগামী 16 তারিখের মধ্যে মডার্নার দ্বিতীয় ডোজের টিকা এখানে এসে পৌঁছাবে। পৌঁছানোর পর কিন্তু এদের সবাইকে আবার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে। তবে আজকে যারা দিতে এসেছেন তারা কিন্তু ভোগান্তি তাদেরকে পোহাতে হয়েছে। আর এর পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর আজকে যাদের দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার কথা ছিল তাহলে কি তারা 16 তারিখে আসলে সেই টিকাটি পাবেন, নাকি আবার তাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে যে আবার তারা কবে আসবেন?
না, তাদেরকে আবার জানানো হবে, তাদেরকে খোঁজ রাখতে বলা হয়েছে। তো আজকে কিন্তু তাদের ডেট ছিল টিকা পাবার, কিন্তু তারা টিকা পাননি। হ্যাঁ, মডার্না টিকা দেওয়ার দ্বিতীয় ডোজের টিকা পাবার আজকে তাদের ডেট ছিল। আর এর পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলছে যে সিনোফার্মের কিন্তু 6 কোটি টিকা আসার কথা রয়েছে, যার প্রথম কিস্তি 50 লাখ ডোজ কিছুদিনের মধ্যে আসবে। এছাড়া মডার্না যে 55 লাখ টিকা বাংলাদেশে এসেছিল, তার মধ্যে 27 লাখ প্রথম ডোজ দিয়ে এটা স্থগিত করা হচ্ছে, কারণ দ্বিতীয় ডোজ এই 27 লাখ মানুষকে দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করবার জন্য এটি স্থগিত করা হয়েছে। তবে সেটি হয়তো এখনো এসে পৌঁছায়নি বিভিন্ন কেন্দ্রে। এই কেন্দ্র কর্তৃপক্ষ বলছে আরো 2-1 দিন হয়তো সময় লাগতে পারে, কিংবা 16 তারিখের মধ্যে এই টিকা এসে পৌঁছাতে পারে। বিপ্রজিৎ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার মানিক মিয়া এভিনিউয়ে আছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ, তিনি রাজধানী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে আছে, জানবো তার কাছ থেকে। মাহমুদ শরীফ, আপনি যেখানে রয়েছেন সেখানে টিকাদান কর্মসূচির সবশেষ তথ্য জানাবেন, সেখানে কোনো ভোগান্তি আছে কিনা, বা যারা আজকে থেকে অনেকের হয়তো দ্বিতীয় ডোজের টিকা দানের কথা বলা হয়েছিল, তাদের বিষয়ে কোনো অভিযোগ পেয়েছেন কিনা, আর আগামীকাল থেকে সেখানকার কি পরিস্থিতি থাকবে বা তারা কি বলছেন আগামীকালের টিকাদান সম্পর্কে? দেখুন, আমি যে কেন্দ্র আছি এই কেন্দ্রটি হচ্ছে গণটিকা কার্যক্রমের টিকা কেন্দ্র। এখানে যারা আছেন তারা আসলে দীর্ঘ লাইনে অপেক্ষা আছেন টিকার জন্য, কারণ আজকে গণটিকা কার্যক্রমের শেষ দিন। আপাতত শেষ দিন হওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখানে যারা লাইনে আছেন তারা অনেকে টোকেন হাতে নিয়ে দাঁড়িয়েছেন, আবার অনেকে কয়েকদিন ঘুরে টিকা না নিতে পেরেও আজকে লাইনে এসেছেন। আমরা এর আগে দেখেছিলাম যে এই কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল গত 2-3 দিন আগে, সেখানে সিরিয়ালে দাঁড়ানো নিয়ে বা টোকেন দেওয়া নিয়ে। এবং আজকে যে মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন টিকা নিতে আসা, তাদেরও আসলে অনেক অভিযোগ রয়েছে, কারণ এখানে যে পরিমাণ টিকা রয়েছে তার চেয়ে অনেক বেশি মানুষ এখন লাইনে দাঁড়ানো আছে। এবং গণটিকার যেসব কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রেই একই রকম চিত্র আমরা শুরু থেকে দেখেছি, গত 5-6 দিন একই ধরনের চিত্র দেখেছি, এবং আজকে শেষ দিন একই অবস্থা দেখছি। যদিও স্থানীয় যারা জনপ্রতিনিধি আছেন তারা কিন্তু বিষয়টি দেখভাল করছেন, এবং অভিযোগ আছে অনেকের যে আসলে এই জনপ্রতিনিধিদের যারা লোকজন আছেন মূলত তাদের নিয়ন্ত্রণেই চলে গেছে এই গণটিকার যে টিকা দেয়া যারা আসছেন তারা মূলত টোকেন নিচ্ছেন জনপ্রতিনিধিদের লোকজনের কাছে, এমন অভিযোগ আমরা পাচ্ছি। এবং এই যে লাইনে যারা আছেন সবাই যে টিকা পাবেন তা কিন্তু নয়, কারণ আমরা শুরু থেকে দেখেছি যে গণটিকার জন্য যারা লাইনে দাঁড়িয়েছেন বলা চলে অর্ধেক টিকা পেয়েছেন, বাকি অর্ধেক ফিরে গেছেন, পরের দিন এসেছেন, কিন্তু টোকেন হাতে না পাওয়ার কারণে তারা টিকা নিতে পারছেন না। এই যে মানুষের যে বলা চলে টিকা নিতে যে আগ্রহ, সেই আগ্রহের সাথে সাথে কিন্তু পর্যাপ্ত টিকা না থাকার কারণে মানুষের ভোগান্তি বলা চলে অনেকটা বেড়ে গেছে, এবং এখন পর্যন্ত সেই ভোগান্তি আছে। আমরা ঢাকার যেসব গণটিকার কেন্দ্র রয়েছে সেই সব কেন্দ্রে শুরু থেকে দেখেছি যে প্রতিটি কেন্দ্রে মানুষের যে উপচে পড়া ভিড় ছিল, সেই উপচে পড়া ভিড়ের মধ্যে আসলে সবাই টিকা নিতে পারেননি, এবং শেষ দিন বলা চলে যারা দাঁড়িয়েছেন সবাই টিকা পাবেন না। রাজধানীর মানিক মিয়া এভিনিউ এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাছিলেন আমাদের সহকর্মীরা। টিকা কার্যক্রম নিয়ে জানাতে এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, যারা কেন্দ্রে এসেছেন তারা টিকা পাচ্ছেন কিনা ঠিক মতো, আজকে যারা নাকি উপস্থিত হয়েছেন তারা কি সবাই টিকা পাবেন কিনা এই বিষয়ে একটু নিশ্চিত করবেন, আর টিকা গ্রহীতারা কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা এই পর্যন্ত? আমি এই মুহূর্তে আছি খুলনা জেনারেল হাসপাতালে। খুলনার এই হচ্ছে এটা কিন্তু আসলে গণটিকা না, যারা টিকার জন্য আগে থেকে আবেদন করেছেন তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। তো আমি টিকার বিষয় নিয়ে কথা বলেছিলাম খুলনার সিভিল সার্জনের সাথে। তারা যেটা বলছেন যে যারা অ্যাপ্লিকেশন করেছেন আগে এবং যাদের মোবাইলে মেসেজ গেছে তারা যারা উপস্থিত আছেন তারা সকলেই টিকা পাবেন, এবং সকলেই যাতে টিকা পান সেই বিষয়টি আসলে নিশ্চিত করা হয়েছে। এবং যাদের মেসেজ গেছে এবং তারা কেন্দ্রে এসে টিকা পাননি এই ধরনের কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে কেউই করেননি। তবে যে বিষয়টি নিয়ে আসলে অসন্তোষ আছে বা ক্ষোভ রয়েছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার বিষয় নিয়ে। আমরা কিন্তু আসলে দেখছি টিকা কেন্দ্রের দীর্ঘ লাইন এবং সামাজিক যে দূরত্ব বজায় রাখার কথা ছিল সেই সামাজিক দূরত্ব আসলে কেউই বজায় রাখছেন না। অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার যে অভাব সেই অভাবটি কিন্তু আসলে প্রত্যেকের মধ্যেই আমরা দেখেছি। এই
পিছনেও যুক্তি আছে। তারা যেটা বলছেন যে যেহেতু জায়গার স্বল্পতার কারণে আসলে লাইনে দাঁড়ানো হচ্ছে, এবং যেহেতু দুইটি লাইন, একটি পুরুষ এবং একটি মহিলাদের লাইন, যেহেতু জায়গাও কম এবং লাইন দেওয়া লাগছে, যে কারণে আসলে কিন্তু কাছাকাছি দাঁড়ানো লাগছে। তো এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সিভিল সার্জন যেটা বলছেন যে লোকবল সংকটের কারণে কিন্তু প্রতিটি কেন্দ্রেই বুথের সংকট রয়েছে, এবং তারা যাতে লোকবল যাতে বৃদ্ধি করা যায়, নার্স যাতে বৃদ্ধি করা যায়, সেই জন্য কিন্তু ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং তারা যেটা বলছেন যে যদি লোকবল যদি বৃদ্ধি করা যায় তাহলে কিন্তু আসলে বুথের সংখ্যা বৃদ্ধি হবে, এবং সে সময় কিন্তু এই যে দুইটি লাইনের পরিবর্তে কিন্তু একাধিক লাইন যদি করা যায়, সেক্ষেত্রে এই যে মানুষের যে দীর্ঘ লাইন এবং কাছাকাছি দাঁড়ানো, ঘাটাঘাটি করে যে দাঁড়ানোর যে বিষয়টি, সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে সিভিল সার্জন মনে করছেন। আর সব মিলিয়ে আসলে মানুষের যে ভোগান্তির বিষয়টি ওই একটি বিষয়। এছাড়া কিন্তু আসলে খুলনা টিকা নিয়ে খুব বেশি অব্যবস্থাপনার অভিযোগ কিন্তু কেউই আমাদের কাছে করেননি। আর একটা বিষয় একটু জানিয়ে রাখি, খুলনার করোনা পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু দেখেছি যে জুলাই মাসে কিন্তু খুলনা বাসী কিন্তু আসলে দেখেছে করোনার যে তাণ্ডব, করোনা সংক্রমণের যে ঊর্ধ্বগতি, 48% পর্যন্ত করোনা সংক্রমণের হার চলে গিয়েছে, এবং প্রতিদিন কিন্তু 25 জনের মতো মৃত্যুর ঘটনা খুলনাতে ঘটেছে। কিন্তু সেই অবস্থা থেকে কিছুটা হলেও করোনা পরিস্থিতির যে উন্নতি হয়েছে, অর্থাৎ মানুষ যেমন কম মরছে তেমনি সংক্রমণও কিন্তু অনেকটাই কম। আমরা যদি গতকালের চিত্র বলি তাহলে গতকাল কিন্তু খুলনাতে মৃত্যু হয়েছে 7 জনের, আর খুলনায় আক্রান্ত হয়েছে নতুন করে 136 জন, আর নমুনা পরীক্ষা করা হয়েছিল 537 জনের। সব মিলে শনাক্তের হার 25%। তবে এই বিষয়টি নিয়েও কিন্তু আসলে চিকিৎসকরা কিন্তু এখনো পর্যন্ত সন্তোষ প্রকাশ করছেন না। তারা কিন্তু বলছেন যে যেহেতু করোনা যে কোনো মুহূর্তে আসলে করোনার যে সংক্রমণ ঊর্ধ্বগতি হতে পারে, যদি মানুষ স্বাস্থ্য সচেতন না হয়, যেহেতু এই মুহূর্তে লকডাউন নেই, সেই জন্য কিন্তু মানুষ যাতে আরো বেশি স্বাস্থ্য সচেতন হয়, সেই জন্যই কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। টিকা কার্যক্রম নিয়ে সহকর্মী AHM শামীমুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে। রাজশাহীতে প্রসূতিদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের কারণে সংক্রমিত প্রসূতিদের অনেকেই পড়েছেন নানা জটিলতায়, এতে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এই অবস্থায় সংক্রমণ রোধে পরিবারের সদস্যদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। গেল জুন মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 405 রোগীর মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 535 জনে। গত এক মাসে প্রতিদিন গড়ে 15 রোগীর মৃত্যু হয়েছে। বিশেষ করে করোনা আক্রান্ত প্রসূতিদের নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। তারা বলছেন করোনা আক্রান্ত প্রসূতিদের অস্ত্রোপচারে বাড়ছে নানা জটিলতা, এতে মাতৃমৃত্যু ঠেকানো কঠিন হচ্ছে। অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যদি থাকে রিস্কটা বেড়ে যায়, আর সাথে প্রেগন্যান্সি থাকলে তার রিস্কটা আরও বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে এর আউটকাম কিন্তু একটা জেনারেল একটা মেয়ের কোভিড হলে যে আউটকাম, তার চেয়ে কিন্তু এটার আউটকাম খারাপ। গেল 3 মাসে করোনা আক্রান্ত 30 প্রসূতি ভর্তি হয়েছেন হাসপাতালে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। যে প্রেগনেন্সি যাদেরকে আমাদের সিজারিয়ান সেকশন করতে হচ্ছে, এদের মধ্যে আমাদের দেখা যাচ্ছে মৃত্যুর রেটটা বেশি। আমাদের গত এই এক মাসে আমাদের 1 মাস 1.5 মাসে 4টা সিজারিয়ান সেকশন হয়েছে প্রেগনেন্সি, তার মধ্যে একটা বেঁচেছে, 3টাই মারা গেছে। প্রসূতিদের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা সহ পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতির আরো খবর জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে কয়েকদিন ধরে মৃত্যু কিছুটা কম রয়েছে, আবার মৃত্যু বা সংক্রমণ বাড়তে পারে কিনা এই বিষয়ে চিকিৎসকরা কি বলছেন, আর সার্বিক চিকিৎসা পরিস্থিতি নিয়েও জানাবেন। হ্যাঁ, রাজশাহীতে কিন্তু গত কয়েকদিন থেকেই আমরা দেখছি যে করোনার সংক্রমণের হার কিন্তু কমছে এবং কখনো স্থিতিশীল অবস্থা থাকছে। গত 24 ঘন্টার রেশিও যদি আমি বলি, গত 24 ঘন্টায় রাজশাহীর যে 2টি PCR ল্যাব আছে সেখানে 255টি করোনার নমুনা পরীক্ষা হয়, সেখানে 71 জনের করোনা শনাক্ত হচ্ছে, অর্থাৎ শতাংশের হার দাঁড়ায় 28.67, এবং গতকালও কিন্তু এই 28.87 ছিল, অর্থাৎ
চিকিৎসকরা বলছে যে রাজশাহী এর মধ্যে কিন্তু করোনার যে উচ্চ সংক্রমণের যে ধাপটি সেটি পার করেছে এবং এখন সেটি কমার পর্যায়ে আছে। এক্ষেত্রে কখনো স্থিতিশীল থাকছে, কখনো কিছুটা বাড়ছে অথবা কখনো নিম্নমুখী। তবে সার্বিক অর্থে বলছে যে রাজশাহীর করোনা পরিস্থিতি আগের চেয়ে অনেকটা স্বাভাবিক হতে শুরু করেছে। এর চিত্র যদি আমি হাসপাতালের দিকেটা বলি, তো হাসপাতালে কিন্তু আমরা এর আগে দেখেছি যে ৭০ থেকে ৭৮ জন রোগী সর্বোচ্চ ২৪ ঘন্টায় ভর্তি ছিল, কিন্তু গেল কয়েকদিন থেকে বা চলতি মাসের হিসাবে যদি আমরা বলি, হাসপাতালে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি হচ্ছে বা সর্বোচ্চ ৪০ জন রোগী ভর্তি হচ্ছে এবং হাসপাতালের যে করোনা ইউনিট আছে সেখানে ১৪টি ওয়ার্ডের ৫১৩টি শয্যার অনুকূলে এখন ভর্তি আছে ৩৬৪ জন রোগী। সেক্ষেত্রে বলা যায় যে রাজশাহীতে যেমন করোনার সংক্রমণ কমছে, তেমনি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা কমছে এবং চিকিৎসকরা বলছে যে ভারতীয় যে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ রাজশাহীতে যেটি প্রভাব ফেলেছিল, সেই প্রকোপ এখন রাজশাহী থেকে উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় পাবনা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় আশপাশে ছড়িয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন মারা গেছে। আমরা এর আগেও দেখেছি যে ১১ জন মারা গেছিল, তার আগে ২১ জন মারা গেছিল, অর্থাৎ মৃত্যুর রেশিও কিন্তু কমছে এবং এই ৯ জনের মধ্যে রাজশাহীর মাত্র ২ জন আছে, বাকি চাঁপাইনবাবগঞ্জ আছে, পাবনা আছে, নাটোর আছে, নওগাঁ আছে, বিভিন্ন জেলার কিন্তু আছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই যে যারা মারা যাচ্ছে তাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ রোগীর সংখ্যাই বেশি, বিশেষ করে ৪১ থেকে ৬১ প্লাস রোগীর সংখ্যায় যে ৯ জন মারা গেছে তাদের বয়স এবং বয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকার কথা বলছে চিকিৎসকরা। আর হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, হাসপাতালে যে করোনা ওয়ার্ড সহ যে কটি করোনা চিকিৎসার জন্য ওয়ার্ড আছে প্রত্যেকটিতে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা আছে, হাইফ্লো নেজল ক্যানোলা আছে, অক্সিজেন কনসেন্ট্রেটর আছে, অর্থাৎ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা একেবারে স্বয়ংসম্পূর্ণ এবং যেসব কোভিড রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের করোনা সংক্রান্ত যে কোনো পরীক্ষা হাসপাতালের নিজস্ব প্যাথোলজিতেই করা হচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ে রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমানুল হাসান। আপনারা দেখছেন সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বন উজাড়, খাদ্য সংকটে বাড়ছে বন্যহাতি মানুষ সংঘাত। ৬ বছরে চট্টগ্রামে ১.৫ শতাধিক হাতির মৃত্যু। বিশ্ব করোনায় আরও ১০,০০০-এর বেশি মৃত্যু, নতুন শনাক্ত ৬,৭৪,০০০। ইন্দোনেশিয়ায় একদিনে ১,৫০০-এর বেশি প্রাণহানি। পদ্মার মূল চ্যানেলে ডুবোচরের সেতুর উজানে তীব্র স্রোত ও পিলার এলাকায় বদলে গেছে স্রোতের গতি প্রকৃতি। এতেই পিলারে ফেরির ধাক্কা লাগছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই অবস্থায় চালকদের দিতে হবে প্রয়োজনীয় প্রশিক্ষণ, শুধু শাস্তি দিয়ে এই সমস্যার সমাধান মিলবে না বলে মত তাদের। মূল পদ্মা সেতুর কাজ শেষ হয়েছে ৯৪.২৫ ভাগ, সার্বিক কাজ শেষ হয়েছে ৮৭.২৫%। এতে আগামী বছরের জুনে চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে স্বপ্নের এই সেতু। এ অবস্থায় ১৭ দিনের ব্যবধানে ১৭-১০ নম্বর পিলারে ধাক্কা লাগে দুটি ফেরির। এতে ভেঙে যায় পিলারের ক্যাপ, খসে যায় পলেস্তারা। তবে কেন ঘটছে এমন দুর্ঘটনা? এ প্রশ্নে সংশ্লিষ্টরা বলছেন, পদ্মার মূল চ্যানেলে ডুবোচর থাকায় সেতুর উজানে সৃষ্টি হচ্ছে তীব্র স্রোত। পাশাপাশি পিলার এলাকায় পাল্টে গেছে স্রোতের গতি প্রকৃতি, এতেই ঘটছে দুর্ঘটনা। আমাদের ফেরিগুলো হচ্ছে ফ্ল্যাট বটম। ফ্ল্যাট বটমের যে কোনো জাহাজের স্টিয়ারিং একটু স্ল্যাগিশ হয়, মানে এর নিয়ন্ত্রণ ক্ষমতা একটু কম থাকে। আবার যদি স্রোত অনেক বেশি হয় এটা আরও কঠিন হয়ে যায়। সেই কারণেই আমার মনে হচ্ছে যে মাস্টাররা যখন ঠিকমতো স্রোতের গতিটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছেন না, সেই কারণেই যখন ব্রিজের কাছাকাছি আসছেন, ব্রিজের কাছে আসলে পিলারের দুই পাশে আবার একটা ঘূর্ণন আছে, এই ঘূর্ণনের কারণে তারা যদি খুব সিরিয়াসলি নিয়ন্ত্রণ না করতে পারেন তখন অবশ্যই সরে যেয়ে পিলারের সাথে বাড়ি লাগবে। রোরো ফেরি চালানোয় সতর্ক থাকার তাগিদ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, শীতে দুর্ঘটনা এড়াতে লাগাতে হবে ফগ লাইট, ফেরি মাস্টারদের দিতে হবে প্রশিক্ষণও। আমাদের দেশে ফগের মধ্যে দিয়ে যে মানে চলতে পারে এরকম কিন্তু নৌযান বা এরকম কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা আমার ধারণা যে এখনও নাই। তো তার ফলে কুয়াশার মধ্যে এটা চালানো কিন্তু আরও বিপজ্জনক হবে। সুকানি মাস্টারদের আরও সতর্ক হওয়ার নির্দেশনা দিয়ে বিআইডব্লিউটিসি বলছে, আগামীতে এমন ঘটনা আবারও ঘটলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা জাহাজ পরিচালনা করছেন তাদেরকে আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই জায়গাটা অতিক্রমের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং তারা
দূর সম্ভব তারা তাদের চেষ্টা করছে। জাজিরা পয়েন্টের ভাঙন রোধে লৌহজং মাগুরখন্দ পয়েন্টে দেওয়া হয়েছে বাঁধ। এতে 25-26 নম্বর বাঁধ দিয়ে ফেরি চলাচল করছে 6 থেকে 15 নম্বর পিলার এলাকা দিয়ে। আর সেতুর 2 পিলারের মধ্যে দূরত্ব 150 মিটার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলছেন, পট পরিবর্তন বিবেচনা করেই নির্ধারণ করা হবে দ্বিপাক্ষিক সম্পর্কের নীতি। আর বিশ্লেষকেরা বলছেন, দেশটির সরকারে যেই থাকুক, উন্নয়ন অংশীদার হয়ে কাবুলের পাশে থাকা উচিত বাংলাদেশের। যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারে আফগানিস্তানে পাল্টে গেছে দৃশ্যপট। দেশটির অর্ধেকেরও বেশি অংশ এখন তালেবানের নিয়ন্ত্রণে। কোণঠাসা গনি সরকার। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে বাংলাদেশ, তাই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় ঢাকা। লেট আস সি কি হয়। তবে আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি এবং আমাদের যারা ওখানে কাজ করে তাদের আমরা বলেছি যে আপনারা আপনাদের বিষয়টা বিবেচনা করেন। সার্কভুক্ত দেশ হওয়ায় আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে বাংলাদেশের। ওআইসিতেও একসঙ্গে কাজ করছে দুদেশ। স্থিতিশীলতা বজায় থাকলে আছে ওষুধ রপ্তানির সুযোগও। তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে দেখে শুনে কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। তালেবানরা যদি একটা কম্প্রোমাইজ গভর্নমেন্ট কাবুলে গঠন করে অন্যদের সাথে, তাহলে সেটা একটা লেজিটিমেট গভর্নমেন্ট হবে এবং সেটা যদি আশেপাশের দেশ এবং অন্যরা রেকগনাইজ করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষে সুবিধা হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করার। এছাড়া আফগানিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখা ও শান্তি বজায় রাখতে জাতিসংঘের নিরপেক্ষ ভূমিকাও চাইছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 90 দিনেই আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করবে তালেবান, বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দাদের বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে 6 দিনে দেশটির 9 প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে জঙ্গি গোষ্ঠীটি। এই পরিস্থিতির মধ্যে পদত্যাগের পর দেশ ছেড়েছেন আফগানিস্তানের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। বিদেশি সেনা প্রত্যাহারের 6 মাসের মধ্যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেবে, এমন ধারণা ছিল মার্কিন গোয়েন্দাদের। তবে জঙ্গি গোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসন দেখে পাল্টেছে তাদের মত। এখন মার্কিন গোয়েন্দারা বলছেন, 30 দিনে কাবুলকে অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে 90 দিনে নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান। 34 প্রাদেশিক রাজধানীর 9টি এখন তালেবানের দখলে। সবশেষ বুধবার তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদ শহরের দখল নেয় তারা। এর আগে 5 দিনে 8টি শহরের নিয়ন্ত্রণ হারায় আফগান বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের যোদ্ধারা দখলকৃত পুরো শহরে টহল দিচ্ছে। এখানকার বাসিন্দারাও খুশি। গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ বিমানবন্দরটিও এখন তালেবানের দখলে। আফগান নিরাপত্তা বাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করে পালিয়ে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তের দখল নিয়েছে তালেবান। তবে মাজারি শরীফ, কান্দাহার ও হেলমান্দে সরকারি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পিছু হটেছে জঙ্গি গোষ্ঠীটি। দেশটির গুরুত্বপূর্ণ কাস্টমস দখলের পর পদত্যাগ করে পরিবারসহ দেশ ছাড়েন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। এদিকে 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিজ সিদ্ধান্তে সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে অনুশোচনা নিয়ে জানিয়ে তালেবান ঠেকাতে ঐক্যবদ্ধ হতে আফগান নেতাদের আহ্বান জানান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান ও সরকারি বাহিনীর সংঘাতের মধ্যে প্রাণে বাঁচতে রাজধানী কাবুলে আশ্রয় নিচ্ছেন অনেকে। দেশটির উত্তরাঞ্চলে দুপক্ষের তীব্র লড়াই চলছে। জাতিসংঘের হিসেবে কয়েক মাসে 1000-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আর 9 জুলাই থেকে 1 মাসে প্রাণ হারিয়েছেন 183 জন। আফগানিস্তানের উত্তরাঞ্চল দখলে এগোচ্ছে তালেবানরা। তাদের ঠেকাতে মরিয়া আফগান বাহিনীও।
দুপক্ষের সংঘাতে যেন নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের। অনেকে পালিয়ে আশ্রয় নিচ্ছেন রাজধানী কাবুলে। রাস্তা, পার্ক, পরিত্যক্ত গুদাম, খোলা আকাশের নিচে কাটছে তাদের দিনরাত। কুন্দুজ থেকে পালিয়ে এসেছি, 7 দিন এখানে আছি, না খেয়ে কাটছে। কেউ এসে খাবার দিলে সবাই মিলেমিশে খাচ্ছে। পুল-ই খুমরি তালেবানের দখলে গেলে সেখানে থাকলে মৃত্যু অনিবার্য। সেখান থেকে পালাই। সারা রাত হেঁটে অনেক কষ্ট করে এখানে এসেছি। অল্প কিছু অর্থ আছে আমার কাছে। কতদিন এভাবে কাটবে জানি না। শহরে আশ্রয় প্রার্থী বাড়ায় উদ্বিগ্ন কাবুলের বাসিন্দারাও। ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় তারা। তালেবান যদি নিয়ন্ত্রণ নিতে চায় তাদের রাজনৈতিক উপায়ে এগোনো উচিত। লড়াই, যুদ্ধ কারো জন্য ভালো না, ধ্বংস অনিবার্য। জুলাই জাতিসংঘ জানায় মেতে বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান আগ্রাসনে বাস্তুচ্যুত হয় 2,70,000। তবে গত কয়েকদিনে এই সংখ্যা বেড়েছে আরও অনেক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে রোগীদের 80% দক্ষিণ ঢাকার বাসিন্দা। সিডিসির এমন তথ্যের সাথে একমত নন দক্ষিণ ঢাকার মেয়র। তার দাবি, এডিসের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে সিটি কর্পোরেশন। রাজধানীর খিলগাঁওয়ে মশা নিধন কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তাপস। আগস্টের 11 দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 2,500। এডিসের বিস্তার ঠেকাতে অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে ঢাকা দক্ষিণে সুফল কম। দক্ষিণে কিন্তু জনঘনত্ব বেশি এবং স্থাপনাগুলো কিন্তু খুব কাছাকাছি তৈরি হয়েছে, যেটি চাইলেই একেবারে দূরে দূরে তৈরি করে বা পুনর্নির্মাণ করা বোধহয় অত সহজ হয় না, সে কারণে খানিকটা বেশি। 80% ডেঙ্গু রোগী দক্ষিণ ঢাকার। তারপরও দুশ্চিন্তা নেই মেয়র তাপসের। বরং দাবি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এডিসের বিস্তার। এ মাসের পর এডিসের লার্ভা থাকবে না বলেও ঘোষণা দিয়েছেন তিনি। এটা সঠিক না, এখনো বলা যাবে না যে এভাবে ঢালাওভাবে যে 80% ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়, 20% অন্য এলাকায়। আমরা বিপুল পরিমাণের রোগী পাচ্ছি যারা বিভিন্ন জেলা থেকে আসছে, যশোর থেকে আসছে, নোয়াখালী থেকেও আমরা পেয়েছি, কুমিল্লা থেকেও পাচ্ছি, গাজীপুর থেকেও পাচ্ছি। আমরা কিন্তু সব জায়গায় সবার সাথে যোগাযোগ করছি। ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালেও দেখা দিয়েছে শয্যা সংকট। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে 80 বেডের বিপরীতে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে 147 জন। চিকিৎসকরা বলছেন রোগী আরও বাড়লে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হবে। চাপটা সামাল দেওয়ার জন্য আমাদের নতুন ডেঙ্গু ইউনিটটা স্যার সলিমুল্লাহ মেডিকেল হসপিটালে এই নতুন ডেঙ্গু ইউনিটটা চালু করা হয়েছে। আমরা পেশেন্টকে জন্য আমাদের ডাক্তার এখনো নতুন কিছু নিয়োগ চলতেছে, আর আমরা যারা পুরনো আছি তারা সামাল দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের উপর একটু প্রেশার বেশি পড়তেছে, কিন্তু তাও আমরা যথাসাধ্য পরিমাণ চেষ্টা করতেছি। হাসপাতালে ভর্তি বেশিরভাগ ডেঙ্গু রোগী যাত্রাবাড়ি, শনিরাকড়া, জুরাইন ও কদমতলীর বাসিন্দা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় মডেল পিয়াসার রিমান্ড নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার আদালতে হাজির করে 2 মামলায় তাকে 12 দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে সিআইডি। অন্যদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন পিয়াসার আইনজীবীরা। শুনানি শেষে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের 2 আবেদনই খারিজ করে দিয়েছে আদালত। এদিকে গুলশান থানার মাদক মামলায় পরিমণের কস্টিউম ডিজাইনার জিমির রিমান্ড ও জামিন আবেদনও খারিজ হয়েছে। এর আগে পিয়াসা 2 দফায় 12 দিন ও জিমি 3 দিনের রিমান্ডে ছিলেন। এছাড়া পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর সহ 5 জনের বিরুদ্ধে দায়ের করা 6 মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি। এ নিয়ে 14টি মামলার দায়িত্ব পেল তারা। চিত্রনায়িকা পরিমণি সহ 7 জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সন্ধ্যায় ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে এই তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। চিঠিতে পরিমণি ছাড়াও আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির বহিষ্কৃত সদস্য হেলেনা জাহাঙ্গীর, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ, মিশু হাসান, সালেহ চৌধুরী ওরফে কার্লোস এবং নজরুল ইসলাম রাজের তথ্য চাওয়া হয়েছে। এই 7 জনের নামে থাকা হিসাবের সব তথ্য জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে পরিমণির ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে 16 আগস্টের মধ্যে। স্বর্ণের বার আত্মসাৎ মামলায় ফেনীতে গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলামকে 4 দিন রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া অন্য 5 কর্মকর্তাকে 3 দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। ব্যবসায়ীর কাছ থেকে
20টি স্বর্ণের বার ছিনিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় 6 পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম, এসআই মিজানুর রহমান, নুরুল হক, মোতাহার হোসেন, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় যাওয়ার পথে আমাকে ব্যারিকেড দিয়ে একটা জায়গায় আটক করার পর ওরা আমার থেকে মালগুলো অনেকটা জোরপূর্বক ছিনিয়ে নেয়। আমি ওদেরকে বলছিলাম যে আমার কাগজপত্র আছে, আমাকে আপনারা থানায় নিয়ে যান। আমি ওখানে বলছি, কিন্তু ওরা কোনো কথা শুনে নাই। বুধবার দুপুরে 6 আসামিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের 5 দিন করে রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক আব্দুল্লাহ খান অভিযুক্ত ওসি সাইফুল ইসলামকে 4 দিন ও অন্যদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 1 নম্বর আসামিকে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে, বাকি 5 জনকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আপনি যে আবেদন করেছে যাবেন আবেদন নামঞ্জুর করা হয়েছে। বিজ্ঞ আদালতকে বলছি ওনাদের রিমান্ডের আবশ্যকতা দরকার আছে। আর এর পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত এই 1 নম্বর আসামি ওসি তদন্ত সাইফুল ইসলামকে 7 দিনের এবং আরো 2 জন আসামিকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করছে। 8 আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে গোপাল দাসের 20টি স্বর্ণের বার ছিনিয়ে নেয় পুলিশ। পরদিন ফেনী মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। উদ্ধার হয় 15টি স্বর্ণের বার, যার দাম 1.5 কোটি টাকার উপরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেনা পাওনার হিসাব দিতে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালিকে 3 সপ্তাহ সময় দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পাওনা সংক্রান্ত তথ্যের জন্য 7 দিন, সম্পদের দায় দেনা সংক্রান্ত তথ্যের জন্য 5 দিন সময় দেওয়া হয় ই-ভ্যালিকে। সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করায় সমস্যায় পড়েন ভোক্তারা। সমস্যা নিরসনে গ্রাহকদের দেনা পরিশোধ সহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ই-ভ্যালিকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার বিকেলে ই-ভ্যালির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের WTOCL এর মহাপরিচালক হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, কাস্টমারের দেনা পাওনা সহ সার্বিক তথ্য দেওয়ার জন্য ই-ভ্যালিকে 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কাস্টমারের কাছে তার দেনা কত এবং মার্চেন্টের কাছে যেটা তার হিসাবের একটু সময় বেশি লাগবে, এছাড়া তার অ্যাসেট লায়াবিলিটিস যেটা তাৎক্ষণিক দ্রুত পাওয়া যেতে পারে সেই তথ্যটা প্রাথমিকভাবে চাওয়া হবে। এইভাবে বিভিন্ন ফেজ দিয়ে তাকে সর্বোচ্চ 3 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। হাফিজুর রহমান জানান, বর্তমানে ই-ভ্যালির 407 কোটি টাকার দেনা থাকলেও 65 কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু সাম্প্রতিক ই-ভ্যালি 1000 কোটি টাকা বিনিয়োগের চুক্তি করেছে বলে মন্ত্রণালয়কে জানিয়েছে। ইতিমধ্যে ই-ভ্যালি 200 কোটি টাকা পেয়েছে। 1000 কোটি টাকা বিনিয়োগের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যেখানে 200 কোটি টাকা তারা পেয়েছে বা পর্যায়ক্রমিকভাবে পাচ্ছে, এরকম একটা কথা বলেছে। ই-ভ্যালি গ্রাহকদের পণ্য সরবরাহের যে প্রতিশ্রুতি দিয়েছে তা তারা পর্যায়ক্রমে সরবরাহ করবে এবং 15 দিন অন্তর অন্তর একটি প্রতিবেদনের মাধ্যমে মন্ত্রণালয়কে জানাবে বলে নিশ্চিত করেছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না ব্রডব্যান্ড ইন্টারনেট। অনেক জায়গায় 2 থেকে 3 MBPS 500 টাকায় নিতে হচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন BTRC বলছে, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যন্ত এলাকাসহ সারা দেশে একই দামে ইন্টারনেট সেবা দিতে ব্রডব্যান্ডকে এক দেশ এক রেট টেরিফের আওতায় আনার উদ্যোগ নেয় সরকার। এর ফলে গত জুন থেকে নতুন দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়ার কার্যক্রম শুরু হয়। BTRCর বেঁধে দেয়া দাম অনুযায়ী 5 MBPS সর্বোচ্চ 500 টাকায়, 10 MBPS 800 টাকায় এবং 20 MBPS সর্বোচ্চ 1200 টাকায় পাওয়া যাবে। তবে গ্রাহকদের অভিযোগ, সরকারের নির্ধারিত দামে মিলছে না ব্রডব্যান্ড ইন্টারনেট। রাজধানীর বাইরেও একই অবস্থা। আমার আইএসপি আমাকে বিল কমানোর ব্যাপারে কোনো ইনফরমেশন দেয়নি, কিছু বলেনি। ফেসবুকে চালাইতে পারি না, আমাদের সাথে যেটা কথা ছিল সেই কাজটা ওনারা করে না। ওভারলি আমরা ওই যে স্পিডটা সেটা আমরা পাই না, শুধু বাফারিং আর বাফারিং। খালি ঘুরে আমাদের ঠিকঠাক ঠকানো হইতেছে, আমাদের ঠিক মতো দেওয়া হয় না। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন ISPAB জানায়, কিছু জটিলতার কারণে এখনও অনেক জায়গায় সরকারের নির্ধারিত দামে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। আগামী মাস থেকেই সারা দেশে একই দাম নিশ্চিত করা হবে।
আইএজিদের রেট ফিক্সিং হয়ে গেছে, মিনিস্ট্রি পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন অ্যাপ্রুভ করে দিয়েছেন। বৈদ্যুতিক ফাঁদ, খাবারে বিষ, গুলিসহ নানা কারণে মারা গেছে এসব হাতি। বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, স্থাপনা তৈরি, খাবার সংকটে বন্য হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে। এতে বিপন্নের তালিকায় ঢুকে পড়া প্রাণীটির অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। 2016 সালে আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা IUCN এবং বন বিভাগের জরিপে চট্টগ্রাম অঞ্চলে 268টি বন্য হাতির তথ্য পাওয়া যায়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় আরও 30টি পরিযায়ী হাতির সন্ধান মেলে। নানা কারণে প্রতিনিয়ত মারা যাচ্ছে এসব হাতি। 2020 সালে 23টি এবং 2015 সাল থেকে এ পর্যন্ত সেই সংখ্যা 157। একই সময়ে হাতির আক্রমণে 122 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, খাবার, বাসস্থান ও বনের স্থাপনা তৈরি সহ নানা কারণে বন্য হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে। রিজার্ভ ফরেস্টের মতো জায়গার মধ্যে মানুষ তাদের প্রাকৃতিক, বিশেষ করে কৃষি কাজ করতেছে, ধান চাষ, সবজি চাষ, এইগুলোর কারণে প্রতিনিয়ত হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। মানুষ হাতি মারার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে, একইভাবে হাতি মানুষকে মারতেছে। হাতির আবাস নষ্ট করতে পিছিয়ে নেই সরকারি বিভিন্ন সংস্থাও। অনেকটা প্রতিযোগিতা করেই হাতির আবাস নষ্ট করা হচ্ছে নানা প্রকল্পে। এই স্থাপনার কারণে যখন সে সামনে দিয়ে দেখবে যে সামনে আমার প্রতিবন্ধকতা আছে, সেক্ষেত্রে এই আন্ডারপাসের নিচে দিয়ে হাতি যাবে কিনা সে ব্যাপারে আমার পক্ষ থেকে যথেষ্ট সন্দেহ রয়েছে। হাতির নিরাপদ বাসস্থানের জন্য বিভিন্ন এলাকায় এলিফ্যান্ট রেসপন্স টিম গঠনের পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ। 26টা এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করেছি। প্রতি দলে 10 থেকে 12 জন সদস্য আছে। হাতি যদি লোকালয়ে আসে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। গত 2 অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্তদের প্রায় 37 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 3 বছরেও শেষ হয়নি নওগাঁর রানীনগর থেকে আবাদপুকুর কালীগঞ্জ সড়ক উন্নীত ও প্রশস্তকরণ কাজ। 2 দফার সময় বাড়িয়েও কাজ হয়েছে মাত্র 27%। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী। এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা সহ চুক্তি বাতিল করেছে সড়ক ও জনপথ বিভাগ। নওগাঁর রানীনগর উপজেলা সদর থেকে আবাদপুকুর হয়ে কালীগঞ্জ পর্যন্ত সড়কের কাজ বন্ধ 3 বছর। সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত, বৃষ্টিতে খানাখন্দে পানি জমে হয়ে উঠেছে বিপজ্জনক। এতে যানবাহন চলাচলে বিড়ম্বনা সহ দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রাস্তায়, কোনো গাড়ি উল্টে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, রাস্তার গাড়ি ঘোড়া চালানো যাচ্ছে না, যাত্রীর সমস্যা। দীর্ঘদিন কাজ না করে রাস্তাটি বেহাল করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ঠিকাদারের অনীহার কারণে আজ পর্যন্ত কাজটি হচ্ছে না। যত তাড়াতাড়ি আমাদের এলাকার মানুষের দুর্ভোগ থেকে তারা পরিত্রাণ পায় সেই লক্ষ্যে কাজ করব। সড়কটি প্রশস্তকরণ ও আধুনিকায়নের শেষ সময় ছিল 2019 সালের ডিসেম্বরে, কিন্তু 2020 সালের এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েও কাজ হয়েছে মাত্র 27%। ঠিকাদারের গাফিলতির কারণে তাদের চুক্তি বাতিল করা হয় এবং 4 কোটি টাকা জরিমানা আরোপ করা হয়। আমরা যে অবশিষ্ট কাজ আছে সেই কাজের আশা করি যে আগামী 2 মাসের মধ্যে এখানে নতুন ঠিকাদার আমরা নতুন করে কাজ শুরু করতে পারবো। 22 কিলোমিটার এই সড়কে 26টি কালভার্ট, 4টি সেতু প্রশস্তকরণ ও আধুনিকায়নে মোট ব্যয় ধরা হয়েছে 105 কোটি টাকা। নতুন দরপত্রের মাধ্যমে 2022 সালের জুনে তা শেষ করার কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভোলার জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। করোনার দুঃসময়ে ইলিশের দেখা পেয়ে খুশি জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। ভবিষ্যতে আরও বেশি করে ইলিশ ধরা পড়বে, ক্ষতি কাটিয়ে উঠবেন জেলেরা, আশা মৎস্য বিভাগের। 2 মাস আগেই শুরু হয়েছে ইলিশের মৌসুম, কিন্তু নদী সাগরে প্রত্যাশিত ইলিশ পাচ্ছিলেন না জেলেরা।
তবে কয়েকদিন ধরে জালে ইলিশ ধরা পড়ায় স্বস্তি ফিরেছে জেলেপল্লীতে। জেলেরা বলছেন গত কয়েক মাস প্রায় খালি হাতেই নদী থেকে বাড়ি ফিরেছেন তারা। নৌকার জ্বালানি ও জেলেদের খাওয়ার খরচের টাকা ওঠানোই কঠিন ছিল, তার উপর ঋণের টাকা পরিশোধের চিন্তা তো আছেই। তবে এখন সেসব চিন্তা অনেকটাই কেটেছে। জেলেরা মাছ টাছ পাইতাম না, আমাদের তেল খরচ হতো না, ঠিক আছে, অন্ত কিছুটা মাছ পাওয়া ধরছে, হয়তো সামনে যদি এরকম পাইতো তাহলে আমরা লাভবান থাকতাম। আগের সে একটু উন্নত, তো মোটামুটি যদি আসছে ভালো হয় তাহলে মানে আমরা ঋণগ্রস্ত থেকে বিভিন্ন ধার দেনা থেকে মোটামুটি মুক্ত হব। এখন বৃষ্টি বাদল হওয়াতে মনে করেন পানি একটু বৃদ্ধি হওয়াতে মাছ 2-4টা জেলেরা পায়, তাও পাওয়ার তুলনা মতো ওরকম না। মৎস্য বিভাগ বলছে মার্চ এপ্রিল 2 মাস নদীতে এবং 20 মে থেকে 23 জুলাই সাগরে 65 দিন মাছ শিকারে যে নিষেধাজ্ঞা ছিল তার সফল হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন জেলেরা। জেলেদের জালে কাঙ্ক্ষিত মাত্রায় হলেও কিছুটা হলেও ইলিশের দেখা মিলতেছে। তো এর পিছনে আমরা বলতে পারি যে সময় মতো আমাদের যে বৃষ্টিপাতের যে একটা অপ্রাচুর্যতা ছিল, সেই বৃষ্টিপাতের পর্যাপ্ত বৃষ্টিপাতের দেখা মিলতেছে এবং তাপমাত্রাও কিছুটা কমে আসছে। দেশে পাওয়া ইলিশের 3 ভাগের 1 ভাগই ভোলায়। ইলিশের এই আয় দিয়ে সচল থাকে ভোলার 22 লাখ মানুষের জীবন জীবিকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 10,228 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ছাড়িয়েছে 7 লাখ। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে 20,55 লাখ। আর প্রাণহানি 43,37,000-এর বেশি। একদিনে সর্বোচ্চ 1,579 জনের প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে একদিনে শনাক্ত 30,625 জন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ 1,123 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনের সংক্রমণের সংখ্যা বেশ কিছুদিন ধরেই বাড়ছে। সেখানে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,43,000-এর বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ 43,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে ভারতে। নাইজেরিয়ায় করোনার ডেল্টা সংক্রমণের হার আগের 2 সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে। এদিকে চিলিতে 55 বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ইতালির দ্বীপ সিসিলিতে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। ধারণা করা হচ্ছে 48.8 ডিগ্রি তাপমাত্রা নিয়ে ইউরোপের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হবে দ্বীপটিতে। এর আগে 1977 সালে এথেন্স 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে ইউরোপের রেকর্ড গড়েছিল। আঞ্চলিক কর্তৃপক্ষের দেয়া এই প্রতিবেদন বিশ্ব আবহাওয়া সংস্থা WMO এর পর্যালোচনার পরেই নিশ্চিত হওয়া যাবে। ইতালিতে সাম্প্রতিক তাপদাহ আফ্রিকা থেকে আসা অ্যান্টিসাইক্লোনের ফলে সৃষ্টি হয়েছে। বায়ুমণ্ডলের চাপ কমে যাওয়ার ফলে সৃষ্ট এই অ্যান্টিসাইক্লোনের নাম দেওয়া হয়েছে লুসিফার। ক্রমেই উত্তরে সরে যাওয়া লুসিফার ইতালির মূল ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে রাজধানী রোম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ইতোমধ্যেই জারি করেছে রেড অ্যালার্ট। ভূমধ্যসাগরেও তাপদাহের ফলে দাবদাহে পড়ছে ইউরোপ। আলজেরিয়ায় পূর্বাঞ্চলে দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 65 জনে। এর মধ্যে 28 জনই উদ্ধার কাজে অংশ নেওয়া সেনা সদস্য। আবহাওয়া বিভাগ বলছে সোমবার থেকে দেশটির 18 প্রদেশে 41টি দাবানল সক্রিয় রয়েছে। রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় কাবিলিশ অঞ্চলে পুড়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি, মারা গেছে কয়েকশো গবাদি পশু। দাবানল ছড়িয়ে পড়ার পর বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে সেনারা। আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আব্দুর রহমান। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। ভারতের হিমাচল প্রদেশে বৃষ্টি ও ভূমিধসে কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছে অন্তত 30 জন। বুধবার হিমাচলের কিন্নৌরের রেকংপিও সিমলা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভি বলছে ভূমিধসের কারণে মাটি ও পাথরের নিচে চাপা পড়ে যাত্রীবাহী বাস ও ট্রাক সহ বেশ কয়েকটি গাড়ি। আটকে পড়া মানুষদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর সাথে একযোগে কাজ করছে স্থানীয় পুলিশ। অঞ্চলটিতে ভারী বৃষ্টির কারণে কয়েক সপ্তাহে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। একই দিনে 2 সুখবর সাকিব আল হাসানের জন্য। অস্ট্রেলিয়া সিরিজের দুর্দান্ত পারফরমেন্সে টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন সাকিব, আর প্রথমবার হয়েছেন আইসিসি মাস সেরা ক্রিকেটার। মুস্তাফিজেরও র্যাঙ্কিংয়ে উন্নতি এসেছে। 20 ধাপ এগিয়ে টি-20 শীর্ষ 10-এ টাইগার তারকা। Shot this time much quicker.
এক ওভারে 5 ছক্কা হজমের ঝাল পরের ম্যাচে মিটিয়েছেন 9 রানে 4 উইকেট নিয়ে। সাকিব এমনই চাপে থেকে পারফর্ম করেই তিনি চ্যাম্পিয়ন ক্রিকেটার, অন্যদের থেকে অনেক এগিয়ে। অজিদের কাঁপিয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে ব্যাটে বলে নাম্বার 1 সাকিব। পরিসংখ্যানে তিনি আন্তর্জাতিক টি20-র সেরা অলরাউন্ডার। 1000 রানের সাথে 100 উইকেট শুধু তারই অ্যাকাউন্টে। গর্ব তো তিনি করতেই পারেন। I don't know anyone else did it or not. Yeah, Lasith Malinga for Sri Lanka. Fortunately, he really scored 1000 runs, I guess. দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে টি20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠেছেন সাকিব। 2018 মার্চের পর হারানো শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজের পর যোগ হয়েছে 34 পয়েন্ট। তাতে মোহাম্মদ নবী পেছনে পড়েছেন, দুজনের পার্থক্য মাত্র 1 পয়েন্টের। একই দিনে আইসিসি দিয়েছে আরও একটা সুখবর। জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব। ভোটে হেরে গেছেন মিচেল মার্শ আর হেইডেন ওয়ালশ। মুশফিকের পর দ্বিতীয় বাংলাদেশির এই কীর্তি। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের পর সাদা বলে 5টা সিরিজ খেলে 3টায় সেরা সাকিব। তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বহুগুণ। আই জাস্ট হোপ যে ও অনেকদিন ফিট থাকবে, আমাদের আরও 4-5 বছর সার্ভিস দিতে পারবে। কারণ আমরা যখন একটা নতুন ব্যাচ তৈরি করার চেষ্টা করছি, নতুন ছেলেরা আসছেন, পারফর্ম করছেন, এদের সাথে কিন্তু সাকিবের মতো প্লেয়ারদের খেলাটা খুব ইম্পর্টেন্ট। স্বল্প বিরতি শেষে সামনেই নিউজিল্যান্ডের সাথে মোকাবিলা। টি20-তে প্রথমবার কিউই পথে সাকিবই টাইগারদের প্রধান অস্ত্র। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ জয় অনাড়ম্বরভাবে উদযাপন করেছে বিসিবি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে কোচিং স্টাফ নির্বাচকদের নিয়ে কেক কেটেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। নিউজিল্যান্ড সিরিজেও এমন উপলক্ষ চান বিসিবি কর্তা। আয়োজনটা হতে পারত আড়ম্বর, কিন্তু করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে হয়েছে উদযাপন। তবে এমন আয়োজন নিঃসন্দেহে সামনে এগুতে সাহায্য করবে। আগে থেকে পরিকল্পনা ছিল না, হঠাৎ করেই ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান এক করেন নির্বাচক, কোচিং স্টাফদের। আয়োজন ছোট পরিসরে হলেও সাফল্যের কারিগরদের মূল্যায়ন এভাবে কখনো কি চোখে পড়েছে? ছোট্ট একটা কেক কেটে আমরা সেলিব্রেট করলাম যে অস্ট্রেলিয়ার মতো দল থেকে আমরা সিরিজটা জয় করেছি। তো সেটা তো বাংলাদেশের জন্য অনেক, মানে ক্রিকেটের অনেক আমরা অ্যাচিভমেন্ট করেছি, বাট এটাও কিন্তু একটা অনেক বড় অ্যাচিভমেন্ট। সো আমরা এটা জাস্ট সেলিব্রেট করেছি। 24 আগস্ট আসছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে আবারও সাফল্যের ধারাবাহিকতা চায় বিসিবি। আপাতত ক্রিকেটার, কোচিং স্টাফের সবাই ছুটিতে আছেন। শিগগিরই যোগ দেবেন অ্যাশওয়েল প্রিন্স ও রঙ্গনা হেরাত। যেহেতু নিউজিল্যান্ডের সাথে খেলতে হলে কিন্তু আমাদেরকে 24 তারিখে বায়োবলে ঢুকতেই হবে। তো আপনার 24 তারিখে আগে সবাইকে আসতে হবে। মোস্ট প্রবাবলি আপনার চলে আসবে, প্রিন্স নিউজিল্যান্ড সিরিজের আগে জয়েন করবে, হেরাত তো চলে আসবে। অনাড়ম্বর আয়োজনের মাঝেও থাকছে বিশ্বকাপ পরিকল্পনা। তাই তো কোচিং স্টাফের সাথে প্রাথমিক আলোচনা সেরেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পর্যটন খাত চাঙ্গা করতে টিকার বিকল্প নেই। এর মধ্যে অনেক দেশ টিকা ছাড়া ভ্রমণ করা যাবে না বলে ঘোষণা দিয়েছে। ইইউ এর সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নরওয়ে সহ 27 সদস্য দেশে ভ্যাকসিন পাসপোর্ট চালু হয়েছে। তবে স্বল্প উন্নত দেশে টিকার গতি ধীর হওয়ায় পর্যটন খাত সহসাই চাঙ্গা হচ্ছে না বলে ধারণা বিশেষজ্ঞদের। মহামারী শুরুর পর পাল্টে গেছে বিশ্ব পর্যটন ও ভ্রমণের চিরচেনা চিত্র। লকডাউন, আন্তর্জাতিক সীমানা বন্ধ সহ নানা বিধিনিষেধে ক্ষতিগ্রস্ত হয়েছে এই খাত। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার হিসাবে 2020 ও 21 সালে বিশ্বের মোট প্রবৃদ্ধিতে $4 ট্রিলিয়ন ক্ষতি হবে শুধু পর্যটন খাতে। 2020-এ লোকসান $2.5 ট্রিলিয়ন। পর্যটন খাতে 33 কোটির বেশি মানুষের কর্মসংস্থান। তবে করোনায় এই খাতের 18.5% কর্মী কাজ হারায়। চলতি বছর পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হলেও করোনার ডেল্টা ধরনের তাণ্ডবে অনেক উন্নত দেশই এখন দিশেহারা। চীন সহ বিশ্বের অনেক দেশ অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা জারি করেছে। এদিকে স্বল্প উন্নত দেশে টিকা কার্যক্রম পুরোপুরি সচল না হওয়ায় এবছরও স্বাভাবিক হয়নি পর্যটন খাত। বিশ্ব পর্যটন সংস্থার হিসাবে 2019 সালের চেয়ে এই বছরের প্রথম 5 মাসে পর্যটন কমেছে 85%। সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি এশিয়ায় কমেছে 95%। মারাত্মক মুদ্রা সংকটে থাইল্যান্ড, বাহামা, ফিজি ও মালদ্বীপ।
পর্যটক আকৃষ্ট করতে বিশ্বের নানা দেশ করোনার টিকা দেওয়ার সুযোগ দিচ্ছে। এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সহ কয়েকটি শহর, মালদ্বীপ, ইন্দোনেশিয়া ও রাশিয়া। টিকার হার বেশি হওয়ায় আঞ্চলিক পর্যায়ে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডের পর্যটন খাত দ্রুত স্বাভাবিক হবে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন পর্যটন খাত পুনরুদ্ধারে দীর্ঘ সময় লাগতে পারে। 2023 সালের আগে পর্যটন খাত আগের অবস্থায় ফিরবে না বলেও পূর্বাভাস দিয়েছে বিশ্ব পর্যটন সংস্থা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।